ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসের কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট না তোমরা আমাকে বলবে, কিন্তু তার আগে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এরপর বলবে যে স্যার, আজকের ক্লাসের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট না বা এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসবে না। তার আগে প্রথমে ক্লাসটা দেখবে, তারপর বলবে। তো বন্ধুরা, আজকে আমি টেট 1-এর ইবিএসের প্রথম ক্লাস তুলে ধরলাম তোমাদের সামনে। তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, দূষক কাকে বলে? পরিবেশ দূষণকারী জৈব ও অজৈব উপাদানগুলিকে এক কথায় দূষক বলে। আমরা জানি যে বন্ধুরা, আমাদের পরিবেশ দূষণকারী বিভিন্ন উপাদান রয়েছে। এর মধ্যে কিছু জৈব উপাদান আর কিছু অজৈব উপাদান। তো এই উপাদানগুলি পরিবেশকে দূষিত করে বা কুলুষিত করে। তো জৈব উপাদানগুলি মাটির সাথে সরাসরি মিশে যায়, আর অজৈব উপাদানগুলি মাটির সাথে মিশে না। জৈব উপাদানের মধ্যে কী কী রয়েছে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ। আর অজৈব উপাদানের মধ্যে রয়েছে প্লাস্টিক, পলিথিন, এইগুলি, যেগুলি মাটির সাথে মিশে না। তো পরিবেশ দূষণকারী জৈব ও অজৈব উপাদানগুলিকে এক কথায় দূষক বলে। তো এটা ছিল আজকের প্রথম প্রশ্ন, দূষক কাকে বলে। তো জৈব উপাদান আমি বললাম, অজৈব উপাদানও বললাম। তো এগুলি মিলেই পরিবেশকে কিন্তু দূষিত করে। তবে জৈব উপাদানগুলি মাটির সাথে মিশে যায়, আর অজৈব উপাদানগুলি মাটির সাথে মিশে না। তো পরের প্রশ্ন, বাস্তুবিদ ওরাম দূষণকারক পদার্থগুলিকে কয় ভাগে ভাগ করেন? বাস্তুবিদ ওরাম কিন্তু একজন পরিবেশবিদ। তিনি দূষণকারক পদার্থগুলিকে কয় ভাগে ভাগ করেন? তিনি দূষণকারক পদার্থগুলিকে 2 ভাগে ভাগ করেন। 2 ভাগে তিনি দূষণকারক পদার্থগুলিকে ভাগ করেন। ভাগগুলি কি কি? একটা হচ্ছে ক্ষয়িষ্ণু পদার্থ, আর একটা হচ্ছে অক্ষয়িষ্ণু পদার্থ। ক্ষয়িষ্ণু পদার্থ হচ্ছে যেগুলি মাটির সাথে মিশে যায়, এর আগের আমি প্রশ্নে বললাম, যেমন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ। আর অক্ষয়িষ্ণু পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, পলিথিন, এগুলো হচ্ছে অক্ষয়িষ্ণু পদার্থ। তো বিজ্ঞানী ওরাম কত সালে দূষণকারক পদার্থগুলিকে ভাগ করেন? বাস্তুবিদ ওরাম 1983 সালে দূষণকারক পদার্থগুলিকে ভাগ করেন। কয় ভাগে ভাগ করেন? 2 ভাগে ভাগ করেন। তো বন্ধুরা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বাস্তুবিদ ওরাম দূষণকারক পদার্থগুলিকে কয় ভাগে ভাগ করেন, কত সালে ভাগ করেন, এবং কি কি। 3টি প্রশ্ন আমি একটা স্লাইডেই তুলে ধরলাম। কয় ভাগে? 2 ভাগে। কি কি? ক্ষয়িষ্ণু পদার্থ আর অক্ষয়িষ্ণু পদার্থ। আর কত সালে ভাগ করেন? বাস্তুবিদ ওরাম 1983 সালে এই ভাগ করেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে কিন্তু টেট 1-এর প্রথম ক্লাস তুলে ধরছি। তো আমার প্রিয় টেট ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করলাম। তো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, আশা করি ক্লাসটা তোমাদের খুবই কাজে লাগবে। পরের প্রশ্ন, অক্ষয়িষ্ণু পদার্থ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশে যেসব বস্তুর ক্রমক্ষয় ঘটে না তাদের অক্ষয়িষ্ণু পদার্থ বলে। মানে এখানে বলেছে যে প্রাকৃতিক পরিবেশ যে আমাদের রয়েছে, এই প্রাকৃতিক পরিবেশে যেসব বস্তু ক্রমক্ষয় ঘটে না, মানে যেসব বস্তু মিশে না বা ক্ষয় হয় না, তাদের অক্ষয়িষ্ণু পদার্থ বলে। তোমরা 2টো উদাহরণ দিলেই বুঝতে পারবে। কি কি? অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, পলিথিন। অ্যালুমিনিয়াম কিন্তু সহজে মাটির সাথে মিশে না, প্লাস্টিকও না, পলিথিনও না। তো এগুলো মাটির সাথে মিশে না বলেই এগুলোকে আমরা অক্ষয়িষ্ণু পদার্থ বলি। তো তোমরা অক্ষয়িষ্ণু পদার্থ কাকে বলে তো সংখ্যাটা বুঝতে পারলে, উদাহরণও দেখলে, তো তোমাদের কিন্তু ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন আমি বললাম যে দূষক পদার্থ কাকে বলে। পরে বাস্তুবিদ ওরাম দূষণকারক পদার্থগুলিকে কয় ভাগে ভাগ করেন? 2 ভাগে। এরপরের প্রশ্ন, অক্ষয়িষ্ণু পদার্থ কাকে বলে, উদাহরণ। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হচ্ছে, ডিএম ডিকসন কবে পরিবেশ দূষণের সংজ্ঞা দেন? ডিএম ডিকসন একজন পরিবেশবিদ। তিনি কবে পরিবেশ দূষণের সংজ্ঞা দেন? তিনি 1972 সালে
পরিবেশ দূষণের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেন। কত সালে? 1972 সালে। পরের প্রশ্ন, ক্ষয়িষ্ণু পদার্থ কাকে বলে? ক্ষয়িষ্ণু পদার্থ যেগুলি কিন্তু মাটির সাথে সরাসরি মিশে যায়, এই পদার্থ কাকে বলে বা এই পদার্থ কোনগুলি? তো এখানে বলছে যে যেসব পদার্থ প্রাকৃতিক পরিবেশে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষতিকারক বস্তুরূপে কাজ করে না তাদের ক্ষয়িষ্ণু পদার্থ বলে। যেসব পদার্থ প্রাকৃতিক পরিবেশে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সহজে, কিন্তু কোনো ক্ষতিকারক বস্তুরূপে কাজ করে না বা পরিবেশে কোনো ক্ষতি করে না তাদের ক্ষয়িষ্ণু পদার্থ বলে। উদাহরণ, উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ। স্বাভাবিকভাবেই উদ্ভিদ মৃত্যুবরণ করলে বা প্রাণী মৃত্যুবরণ করলে সহজেই আস্তে আস্তে ধীরে ধীরে বিয়োজকের মাধ্যমে তা মাটির সাথে মিশে যায়। তো এটা হচ্ছে ক্ষয়িষ্ণু পদার্থ। ক্ষয়িষ্ণু পদার্থ মানেই এক কথায় সহজে পরিবেশের সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, যা পরিবেশের কোনো ক্ষতি করে না। বাস এইটুকুই, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। পরের প্রশ্ন, মাত্রাগত দূষক কাকে বলে? মাত্রাগত দূষক কাকে বলে, এর উদাহরণ। তো এইসব দূষক পদার্থ পরিবেশে সর্বদা বর্তমান থাকে। কি বলছে? এইসব দূষক পদার্থ পরিবেশে সর্বদা বর্তমান থাকে, তবে এদের পরিমাণ একটি মাত্রা অতিক্রম করলে এদের মাত্রাগত দূষক বলে। এইসব দূষক কিন্তু পরিবেশে সর্বদা বর্তমান থাকে, এদের পরিমাণ একটি মাত্রা অতিক্রম করলে এগুলি মাত্রাগত দূষক হয়ে ওঠে। তো উদাহরণ দিলে বুঝতে পারবে। কি উদাহরণ? কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। তো তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা যদি অতিরিক্ত বাড়ে তাহলে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড যদি এখানে বোঝাতে চাইছে যে এইসব দূষক পরিবেশে সর্বদা থাকে। কার্বন ডাইঅক্সাইড পরিবেশ আমরা জানি যে আমরা মানুষ প্রাণী জগৎ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর অক্সিজেন গ্রহণ করি, তো সর্বদাই পরিবেশে থাকে। তো এইসব দূষণের মাত্রা একটা সময় অতিক্রম করে। কখন অতিক্রম করে? যখন আমরা অতিরিক্ত গাছপালা ধ্বংস করি তখন কিন্তু এইসব দূষণের মাত্রাটা বেড়ে যায়। তো এটাই এখানে বলছে যে এইসব দূষক পদার্থ পরিবেশে সর্বদা থাকে, তবে এদের পরিমাণ একটি মাত্রা অতিক্রম করলে এদের মাত্রাগত দূষক বলে। তো দেখতে পারলে উদাহরণ কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, মোস্ট ইম্পর্ট্যান্ট। পরের, গুণগত দূষক কাকে বলে? উদাহরণ দাও। এইসব দূষক পদার্থ পরিবেশে থাকে না, কিন্তু মানুষের ক্রিয়াকলাপের ফলে পরিবেশে তৈরি হয়। কি বলছে? এইসব দূষক পদার্থ পরিবেশে থাকে না, কিন্তু মানুষের ক্রিয়াকলাপের ফলে পরিবেশে তৈরি হয় বা সৃষ্টি হয়। উদাহরণ, ডিডিটি ও ছত্রাকনাশক। যেমন এসব ডিডিটি আমরা জানি যে পরিবেশে থাকে না, ছত্রাকনাশকও থাকে না, মানুষের ক্রিয়াকলাপের ফলে এগুলো তৈরি হয়। যেমন মানুষ শাকসবজি তৈরি করে, কৃষিকাজে ব্যবহার করে ডিডিটি। এই ডিডিটি কিন্তু অতিরিক্ত মাত্রায় পরিবেশে পড়লে তা ক্ষতিকারক হয়ে ওঠে, মারাত্মক হয়ে ওঠে। তো এগুলি এখানে বলছে যে এগুলি পরিবেশে থাকে না, কিন্তু মানুষের ক্রিয়াকলাপের ফলে এগুলি পরিবেশের সৃষ্টি হয়, যা মানুষেরই আর প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। মানুষের তো ক্ষতি হয়ই, আর প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। এখানে এটাই বলছে। পরের প্রশ্ন, জেনোবায়োটিক দূষক কাকে বলে? উদাহরণ দাও। জেনোবায়োটিক দূষক কি? যে সমস্ত দূষক পদার্থ মনুষ্য সৃষ্ট নয় তাদের জেনোবায়োটিক দূষক পদার্থ বলে। যেমন যে সমস্ত দূষক পদার্থ মানুষ সৃষ্টি করে না এগুলিকে জেনোবায়োটিক দূষক পদার্থ বলে। তো মানুষ সৃষ্টি করে না কি এমন দূষক? সেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন, আর CH4। এগুলি কিন্তু মানুষ সৃষ্টি করে না। তো জেনোবায়োটিক দূষক পদার্থ কোনগুলি? যদি পরীক্ষায় আসে তোমরা কি বলবে? CFC। পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে একটি জেনোবায়োটিক দূষক পদার্থের নাম করো, অপশন তোমাদের দেওয়া থাকবে। তো এর মধ্যে CFC আর CH4 এই দুটি কিন্তু জেনোবায়োটিক দূষক পদার্থের উদাহরণ। তো এগুলি কিন্তু মানুষ সৃষ্টি করে না, এগুলি আপনা আপনি পরিবেশে থাকে। তো এটা হচ্ছে জেনোবায়োটিক দূষক পদার্থের উদাহরণ। আজকের 9 নম্বর প্রশ্ন, কয়েকটি ভারী ধাতুর নাম লিখো। ভারী ধাতু। তো ভারী ধাতুর নাম হচ্ছে সীসা, দস্তা, ক্যাডমিয়াম, আর্সেনিক আর ক্রোমিয়াম। এগুলি হচ্ছে সবচেয়ে ভারী ধাতুর নাম। উদাহরণ লাগবে না। তো সবচেয়ে ভারী ধাতুর নাম হচ্ছে CFC,
সবচেয়ে ভারী ধাতুর নাম হচ্ছে সীসা, দস্তা, ক্যাডমিয়াম, আর্সেনিক আর ক্রোমিয়াম। পরের প্রশ্ন, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়েকটি তেজস্ক্রিয় পদার্থের নাম লিখো। আমরা তেজস্ক্রিয় পদার্থ বলতে কোনগুলিকে জানি? ইউরেনিয়াম, রেডিয়াম, থেরিয়াম, প্লুটোনিয়াম, এগুলি কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। তো যদি পরীক্ষায় তোমাদের তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ আসে বা নাম আসে, তোমরা কী লিখবে? ইউরেনিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম আর থোরিয়াম, এগুলি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ বা নাম। পরের প্রশ্ন, এয়ার পলিউশন গ্রন্থটি কে লিখেছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট, এয়ার পলিউশন গ্রন্থটি কে লিখেছেন পরিবেশবিদ পার্কিল। তো বন্ধুরা, আরেকটা কথা আমি বলে রাখছি যে তোমাদের আমি এই সমস্ত যে বইয়ের নাম আছে, গ্রন্থের নাম আছে, সবগুলি আমি একটা ভিডিওতে আলাদাভাবে তুলে ধরবো। গ্রন্থের নাম একটা ভিডিওতে তুলে ধরবো, সমস্ত পরিবেশের সন তারিখ একটা ভিডিওতে তুলে ধরবো, ফুল ফর্ম একটা ভিডিওতে তুলে ধরবো, আর বিভিন্ন ধরনের আন্দোলন একটা ভিডিওতে। তো আর একটা ভিডিও নিয়ে আসবো এই সমস্তর উপর, পরিবেশের উপরই, তোমাদের ইবিএসের উপরই। তো এটি আলাদা আলাদাভাবে তোমাদের আমি তুলে ধরবো। তো এয়ার পলিউশন গ্রন্থটি কে লিখেছেন? পরিবেশবিদ পার্কিল। পার্কিল কিন্তু একজন পরিবেশ বিজ্ঞানী ছিলেন। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট স্লাইড, ভূপাল গ্যাস দুর্ঘটনা। তো আমি এখানে তোমাদের ভূপাল গ্যাস দুর্ঘটনার সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদের আমি তুলে ধরবো। তো ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 1984 সালের 3রা ডিসেম্বর মধ্যরাতে। কখন হয়েছিল? মধ্যরাতে। কবে? 1984 সালের 3রা ডিসেম্বর মধ্যরাতে। কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে। ভূপাল কোন রাজ্যের রাজধানী? মধ্যপ্রদেশের। তো 1984 সালের 3রা ডিসেম্বর মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। তো এখানে কি লিক হয়েছিল? মিগ গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। কেন ঘটে? মিগ গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের ফলে এই ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। তো এখানে ইউনিয়ন কার্বাইড কোম্পানির কীটনাশক কারখানা ছিল। ভোপালে কোন কোম্পানির কীটনাশক কারখানা ছিল? ইউনিয়ন কার্বাইড কোম্পানির কীটনাশক কারখানা ছিল। এই কীটনাশক কারখানায় বিশাল পরিমাণ মিগ গ্যাসের ট্যাঙ্ক মজুদ ছিল। এই মিগ গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা সংঘটিত হয়। কবে? 1984 সালের 3রা ডিসেম্বর মধ্যরাতে। পরের স্লাইড, ভোপাল গ্যাস দুর্ঘটনারই মিগ গ্যাসের বিজ্ঞানসম্মত নাম কি? মিগ গ্যাস এর বিজ্ঞানসম্মত নাম মিথাইল আইসোসায়ানেট। মিগ গ্যাসের বিজ্ঞানসম্মত নাম মিথাইল আইসোসায়ানেট। তো মিগ গ্যাস থেকে সেবিন নামক কীটনাশক তৈরি করা হতো। মিগ গ্যাস থেকে কি তৈরি করা হতো? সেবিন নামক কীটনাশক তৈরি করা হতো। এরপরের স্লাইড, বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা কোনটি ছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা। তো ছাত্রছাত্রীরা, বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা ছিল এই ভোপাল গ্যাস দুর্ঘটনা। তো আমি কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনার যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি রয়েছে সবগুলি আমি এখানে তুলে ধরলাম। প্রথম পয়েন্ট, 1984 সালের 3রা ডিসেম্বর মধ্যরাতে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। তো কখন ঘটে? মধ্যরাতে। তো কোথায় ঘটে? মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। পরের পয়েন্ট, ইউনিয়ন কার্বাইড কোম্পানির কীটনাশক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। মিগ গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। 4টা পয়েন্ট। পরের পয়েন্ট, মিগ গ্যাসের বিজ্ঞানসম্মত নাম মিথাইল আইসোসায়ানেট। এর পরের পয়েন্ট, মিগ গ্যাস থেকে সেবিন নামক কীটনাশক তৈরি করা হয়। মিগ গ্যাস থেকে কি তৈরি করা হতো? সেবিন নামক কীটনাশক। পরের পয়েন্ট, বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা ছিল এই ভোপাল গ্যাস দুর্ঘটনা। তো এই ছিল তোমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনার ইম্পর্ট্যান্ট নোটস, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, 100 আসতেই পারে। ভোপাল গ্যাস দুর্ঘটনার এই সমস্ত পয়েন্ট ছিল। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন কোন গ্যাস ছড়িয়ে পড়ে? তো ভোপাল গ্যাস দুর্ঘটনায় কিন্তু শুধু মিগ গ্যাস ছিল না, তার সাথে আরও অন্যান্য গ্যাসও ছিল। কি কি? 20 টন মিগ গ্যাস ছিল, এরপর ফসডিন ছিল, হাইড্রোজেন সায়ানাইড ছিল ও আরও অন্যান্য গ্যাস ছিল। তো এই গ্যাসগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। তো এরপরের পয়েন্ট, সেফটি বাল্ব খুলে গিয়ে
ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। কি খুলে গিয়ে সেফটি বাল্ব খুলে গিয়ে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন কোন গ্যাস ছড়িয়ে পড়ে? যদি পরীক্ষায় আসে তোমরা কি লিখবে যে 20 টন মিগ গ্যাস, ফসজিন, হাইড্রোজেন সায়ানাইড ও অন্যান্য গ্যাস। তো এখানে কিন্তু আসতে পারে যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় মিগ গ্যাস কতটুকু ছিল? 20 টন। এছাড়াও আর কী কী গ্যাস ছিল? ফসজিন, হাইড্রোজেন সায়ানাইড ও অন্যান্য গ্যাস। তো এরপরে প্রশ্নটা আর অন্যভাবে আসতে পারে। কীভাবে আসতে পারে? যে কি মানে অন্যভাবে আসতে পারে প্রশ্নটা, যে সেফটি ভালভ খুলে গিয়ে কোন দুর্ঘটনা ঘটে? ভোপাল গ্যাস দুর্ঘটনা। এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল ভোপাল গ্যাস দুর্ঘটনার ইম্পর্টেন্ট নোটস। পরের স্লাইড। ইউনিয়ন কার্বাইড কোম্পানির মূল অফিস কোথায় অবস্থিত? তো ভোপাল গ্যাস দুর্ঘটনার সাথে কিন্তু ওই ইউনিয়ন কার্বাইড কোম্পানি জড়িত, কারণ ভোপাল গ্যাস দুর্ঘটনার যে কোম্পানিটি ছিল এই ইউনিয়ন কার্বাইড কোম্পানিটি ছিল। তো তাদের মূল অফিস কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের ডারবানে। কোথায়? ইউনিয়ন কার্বাইড কোম্পানির মূল অফিস কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের ডারবানে। তো পৃথিবীর মোট 127টি দেশে এই কোম্পানির 138টি সাবসিডারি আছে। মানে পৃথিবীর মোট যত দেশ রয়েছে তার মধ্যে 127টি দেশে তাদের 138টি কোম্পানি রয়েছে বা সাবসিডারি রয়েছে। তোমরা বুঝতে পারছো কত বড় কোম্পানি ইউনিয়ন কার্বাইড। তো এর মূল অফিস মার্কিন যুক্তরাষ্ট্রের ডারবানে অবস্থিত। তাদের 127টি দেশে 138টি সাবসিডারি রয়েছে। তো এই ছিল আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার মূল অভিযুক্ত কে ছিলেন? মূল অভিযুক্ত ছিলেন ইউনিয়ন কার্বাইড কোম্পানির সিইও ওয়ারেন অ্যান্ডারসন। ওয়ারেন অ্যান্ডারসন ছিলেন ইউনিয়ন কার্বাইড কোম্পানির তখনকার সিইও। এই সিইওকেই ভোপাল গ্যাস দুর্ঘটনার মূল অভিযুক্ত বলে ধরা হয় তখনকার সময়ে। তো তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে যে ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় ইউনিয়ন কার্বাইড কোম্পানির সিইও কে ছিলেন? তো অপশন থাকবে ওয়ারেন অ্যান্ডারসন। পরের প্রশ্ন। পরের স্লাইডের প্রথমে তোমরা হেডলাইন দেখতে পাচ্ছ যে চেরনোবিল দুর্ঘটনা। ভোপাল দুর্ঘটনার মতোই চেরনোবিল দুর্ঘটনাও আরেকটা অনেক বড় দুর্ঘটনা। তো প্রথম পয়েন্ট, 26 এপ্রিল 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল। ইউক্রেনের প্রিপিয়াত শহরের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। পরের পয়েন্ট, বিদ্যুৎ কেন্দ্রে 4টি পারমাণবিক ইউরেনিয়াম চুল্লি ছিল। তো চেরনোবিল দুর্ঘটনা কোথায় ঘটেছিল? ইউক্রেনের প্রিপিয়াত শহরের চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। কবে ঘটে? 1986 সালের 26 এপ্রিল। এর পরের পয়েন্ট, চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কয়টি চুল্লি ছিল? চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের 4টি চুল্লি ছিল। কয়টি চুল্লি? 4টি চুল্লি ছিল। পরের স্লাইড। চেরনোবিল দুর্ঘটনার বিস্ফোরণের ফলে 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এরপরের পয়েন্ট, এই দুর্ঘটনার ফলে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব মূল্যায়নের জন্য ইউনাইটেড নেশনস তারা সায়েন্টিফিক কমিটি অন এফেক্ট অফ অ্যাটমিক রেডিয়েশন নামে একটা কমিটি গঠন করে। তো চেরনোবিল দুর্ঘটনার ফলে এই বিস্ফোরণের তেজস্ক্রিয়তা কত কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে? 100 বর্গ কিলোমিটার, মানে 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দুর্ঘটনার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। অর্থাৎ বিশাল একটা এলাকা জুড়ে এই দূষণের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, যা একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছিল পরবর্তী সময়ে। তো চেরনোবিল শহরটা কোথায় অবস্থিত? ইউক্রেনের চেরনোবিল শহরে। পরের পয়েন্ট হচ্ছে এই দুর্ঘটনার ফলে যে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব পড়েছিল পরিবেশে তার মূল্যায়নের জন্য ইউনাইটেড নেশনস একটা কমিটি গঠন করে। কমিটির কি নাম ছিল? সায়েন্টিফিক কমিটি অন এফেক্ট অফ অ্যাটমিক রেডিয়েশন নামে একটা কমিটি গঠন করে। তো পরের স্লাইডে আরেকটা দুর্ঘটনা, সেবাসু দুর্ঘটনা কবে হয়?
সেবাসু দুর্ঘটনা হয় 1976 সালের 10 জুলাই। পরের পয়েন্ট, ইটালির মিলান শহরের সেবাসু দুর্ঘটনা ঘটে। এর পরের পয়েন্ট, একটি রাসায়নিক কারখানার রিয়েক্টর ডিস্ক ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সেবাসু দুর্ঘটনা কবে ঘটে? 1976 সালের 10 জুলাই। কোথায়? ইটালি মিলান শহরের সেবাসুতে। তারপরের পয়েন্ট হচ্ছে রাসায়নিক কারখানার রিয়েক্টর ফেটে গিয়ে এই ঘটনা ঘটে। তো সেবাসু দুর্ঘটনার মেইন ফ্যাক্টর ছিল যে এটি একটা রাসায়নিক কারখানা ছিল। এই রাসায়নিক কারখানাতে এই দুর্ঘটনা ঘটে। এই রাসায়নিক কারখানাটা কোন শহরে অবস্থিত? ইটালির মিলান শহরের সেবাসুতে। তো কীভাবে দুর্ঘটনা ঘটে? কারখানার রিয়েক্টর ডিস্কে ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরের পয়েন্ট, এই সেবাসু দুর্ঘটনা, এই রিয়েক্টর ডিস্ক ফাটার ফলে বিষাক্ত ডাইঅক্সিন গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। পরের পয়েন্ট, ইটালির ইকোমিক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ইটালির ইকোমিক কারখানায় এই দুর্ঘটনা ঘটে, মানে সেবাসু দুর্ঘটনা ঘটেছিল 1976 সালের 10 জুলাই। কোথায়? ইটালির মিলান শহরের সেবাসুতে। কীভাবে ঘটে? রাসায়নিক কারখানার রিয়েক্টর ডিস্ক ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই রিয়েক্টর ডিস্কে ফাটার ফলে কী গ্যাস ছড়িয়ে পড়ে? বিষাক্ত ডাইঅক্সিন গ্যাস। পরের পয়েন্ট, ইটালির ইকোমিক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। কোন কারখানায়? ইটালির ইকোমিক কারখানায়। তো এখানে আমি কটি পয়েন্ট প্রশ্ন তুলে ধরলাম? এখানে আমি ন্যূনতম 6টি প্রশ্ন তুলে ধরলাম। তো 6টি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। কী বিষয়ের ওপর? সেবাসু দুর্ঘটনার ওপর। প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম ভোপাল গ্যাস দুর্ঘটনা, তারপর চেরনোবিল দুর্ঘটনা, এখন সেবাসু দুর্ঘটনা। এরপর আমি তুলে ধরবো তোমাদের সামনে আরেকটি নতুন স্লাইড। তো এখানে স্লাইডে রয়েছে 3 মাইল আইসল্যান্ড দুর্ঘটনা। কি দুর্ঘটনা? 3 মাইল আইসল্যান্ড দুর্ঘটনা। তো এই দুর্ঘটনা কবে হয়? প্রথম পয়েন্ট, 1979 সালের 28 মার্চ। 1979 সালের 28 মার্চ 3 মাইল আইসল্যান্ড দুর্ঘটনা ঘটে। তো কোন শহরে ঘটে? মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া শহরে। তো পরের পয়েন্ট, 3 মাইল আইসল্যান্ডে এই পারমাণবিক দুর্ঘটনা ঘটে। তো কোথায়? 3 মাইল আইসল্যান্ডে এই পারমাণবিক দুর্ঘটনা ঘটে। প্রথম হচ্ছে যে 1979 সালে 28 মার্চ এই দুর্ঘটনা ঘটে। কোথায়? কোন শহরে? মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে। তারপর কোথায়? 3 মাইল আইসল্যান্ডের একটি পারমাণবিক দুর্ঘটনা ঘটে। কোথায়? 3 মাইল আইসল্যান্ডে একটি পারমাণবিক দুর্ঘটনা ঘটে। তো এরপরের প্রশ্ন, প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর কাকে বলে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে উচ্চ তাপমাত্রা দেওয়া হয়, এই উচ্চ তাপমাত্রা সৃষ্টিকেই প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর বলে। তো প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর কাকে বলে? তোমরা জানো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা উচ্চ তাপমাত্রা দেওয়া হয়। কাকে? জলের একটা উচ্চ তাপমাত্রা দেওয়া হয়। এই যে উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা হয়, এই উচ্চ তাপমাত্রারই প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর বলে। তো প্রশ্নটা কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে যে প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর কোন দুর্ঘটনার সাথে জড়িত? তোমরা আনসারটা কী লিখবে? 3 মাইল আইসল্যান্ড দুর্ঘটনার সাথে প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর জড়িত। তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলি প্রশ্নই ইম্পর্টেন্ট। তা আমি চেষ্টা করছি যে তোমাদের একটা প্রশ্নের সাথে যে রিলেটেড পয়েন্টগুলো রয়েছে, তো সেই পয়েন্টগুলো তোমাদের আমি প্রশ্নের সাথে তুলে ধরার, যাতে করে তোমাদের শিখতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়, আর মনে রাখার একটা সহজ পদ্ধতি এটা। তো এই মনে রাখার সহজ পদ্ধতির জন্যই আমি এইভাবে এই প্রশ্নগুলি, এই পয়েন্টগুলি তুলে ধরার চেষ্টা করছি। পরের প্রশ্ন, বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা কোনটি? বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। পরের প্রশ্ন, মিগ গ্যাসের বিজ্ঞানসম্মত নাম কি? বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এটা ভোপাল গ্যাস দুর্ঘটনার সাথে জড়িত। পরের প্রশ্ন, মিগ গ্যাস থেকে কি তৈরি করা হতো? তো আমরা আগে কি পড়েছিলাম? মিগ গ্যাস থেকে কি তৈরি করা হতো? সেবিন নামক কীটনাশক। তো কীটনাশক আমরা কোন কাজে ব্যবহার করি? কৃষিকাজে ব্যবহার করা হয়। তো এই কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক তৈরির জন্য মিগ গ্যাস ব্যবহার করা হতো। তো সেবিন নামক কীটনাশক তৈরি করার জন্য মিগ গ্যাস ব্যবহার করা হয়। পরের প্রশ্ন,
পরের প্রশ্ন আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছ তোমরা এখানে, যে বিভিন্ন প্রকার দূষক। তো আমি এখানে তোমাদের বিভিন্ন প্রকার দূষক নিয়ে আলোচনা করব। তো এই দূষকগুলি থেকে কিন্তু প্রশ্ন আসে। তো বিভিন্ন প্রকার দূষকের মধ্যে কী কী রয়েছে? গ্যাসীয় দূষক রয়েছে, তারপর রয়েছে ভারী ধাতু দূষক, এরপর রয়েছে তেজস্ক্রিয় পদার্থ, এরপর রয়েছে অবিশ্লেষ্য পদার্থ, এরপর রয়েছে কীটনাশক পদার্থ। তো আমি এই বিভিন্ন প্রকার দূষক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো বিভিন্ন প্রকার দূষক, প্রথম পয়েন্ট গ্যাসীয় দূষক। গ্যাসীয় দূষকের মধ্যে কী কী রয়েছে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এরপর রয়েছে সালফার ডাইঅক্সাইড, এরপর রয়েছে নাইট্রোজেন অক্সাইড, অ্যামোনিয়া। এগুলি ছিল গ্যাসীয় দূষকের মধ্যে ইম্পর্টেন্ট। তো গ্যাসীয় দূষক কোনগুলি যদি পরীক্ষায় আসে তোমরা লিখবে কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, অ্যামোনিয়া। এগুলি হচ্ছে গ্যাসীয় দূষকের প্রকার। তো পরের স্লাইড হচ্ছে ভারী ধাতু। তো আমরা ভারী ধাতু বলতে কোনগুলিকে জানি? সীসা, দস্তা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও আর্সেনিক। এগুলি হচ্ছে ভারী ধাতু। তোমরা গ্যাসীয় দূষক জানলে, এবার ভারী ধাতু জানলে। এবার আমরা জানবো তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কোনগুলি? তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে থোরিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম ও রেডিয়াম। এগুলি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এগুলি কিন্তু খুবই ক্ষতিকারক, মারাত্মক। তো তেজস্ক্রিয় পদার্থ কোনগুলি? থোরিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম। এগুলি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তো ছাত্রছাত্রীরা, পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে যে একটি তেজস্ক্রিয় পদার্থের নাম করো। তোমাদের দিয়ে দেবে একটা প্রশ্ন, অপশন থাকবে, তোমরা কিন্তু এভাবে আনসার করতে হবে। প্রশ্ন কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে আসবে, ডাইরেক্ট প্রশ্ন কিন্তু কমিয়ে আসবে, ঘুরিয়ে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে অবিশ্লেষ্য পদার্থ। তো বিভিন্ন প্রকার দূষকের মধ্যে কিন্তু এগুলিও পড়ে, যে অবিশ্লেষ্য পদার্থ। অবিশ্লেষ্য মানে যেগুলি সহজে মাটির সাথে বিশ্লেষণ হয় না। তো বিশ্লেষণ কিন্তু মাটির সাথে অনেকগুলো হয় না, যেমন প্লাস্টিক হয় না, পলিথিন হয় না, পিচও কিন্তু হয় না, অ্যালুমিনিয়াম হয় না। এগুলো কিন্তু মাটির সাথে কোনো দিন মিশে না। তো এগুলি কি অবিশ্লেষ্য পদার্থ বলে, বরং এগুলি মাটির সাথে না মিশে পরিবেশের ক্ষতি করে, কৃষিকাজে বিঘ্ন ঘটায়। তো এগুলি হচ্ছে তোমাদের অবিশ্লেষ্য পদার্থের প্রকার। পরের স্লাইড হচ্ছে কীটনাশক পদার্থ। তো বিভিন্ন প্রকার দূষকের মধ্যে আরেকটা পয়েন্ট রয়েছে কীটনাশক পদার্থ। তো কীটনাশক পদার্থের মধ্যে কোনগুলি পড়ে? যেমন কীট, ছত্রাক, আগাছানাশক। এগুলি হচ্ছে বিভিন্ন প্রকার কীটনাশক পদার্থের উদাহরণ বা প্রকার। তো এটা সহজ স্লাইড। তো এই ছিল তোমাদের আজকের পর্ব। তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল তোমাদের জন্য, আমি তুলে ধরলাম। খুবই ইম্পর্টেন্ট, কী বলবো আর। সবগুলি প্রশ্ন কিন্তু ছাত্রছাত্রীরা, আমি আজকের ক্লাসটা যতটুকু পেরেছি সাধ্যমতো নিজের চাহিদা মতো সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তো এই সাজিয়ে তোলার মাঝে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি, যেগুলি কিনা তোমাদের জন্য দরকার, সেগুলি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে আমি তোমাদের ট্যাট 1 ইবিএসের পরিবেশের অবনমন ও দূষণ এই চ্যাপ্টারের যে রয়েছে এগুলি আমি তুলে ধরেছি। আরও রয়েছে, আমি পরবর্তী ক্লাসে আমি পরের পর্ব নিয়ে আসব। তো আস্তে আস্তে আমি তোমাদের ট্যাট 1-এর যে সিলেবাস রয়েছে, সিলেবাসের পুরোটাই কমপ্লিট করব। তো ট্যাট 1-এর ইবিএস থাকালে সমস্ত ধরনের ট্যাটের যে সাবজেক্ট রয়েছে সবগুলি আমি আস্তে আস্তে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি তোমরা আমার এই ত্রিপুরা ট্যাট এক্সপিরিয়েন্স চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মধ্যে শেয়ার করবে। তো আমি একে একে ধীরে ধীরে সমস্ত ধরনের ক্লাস, ইবিএস বলো, সিডিপি বলো, বেঙ্গলি বলো, ইংলিশ বলো, ট্যাট 2 হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, সমস্ত কিছু ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরবো। আশা রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই সমস্ত ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের ক্লাসটার পর্ব। তো তোমরা পরবর্তী পর্বের জন্য অবশ্যই চোখ রাখো আমাদের ত্রিপুরা ট্যাট এক্সপিরিয়েন্স চ্যানেলে। তো এই বলে আমি আজকের পর্বটা এখানে শেষ করছি। সেই অবধি তোমরা ভালো করে প্রিপারেশন করো, পড়াশোনা করো। পরীক্ষার আর বেশি দিন নেই, আস্তে ধীরে দীর্ঘভাবে তোমরা পড়াশোনা করো। ভালো থেকো।